বইটির সত্য আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। নমস্কার, আমি অনুভব, তোমরা শুনছো থ্রিলারল্যান্ড। এর আগে তোমরা নিশ্চয়ই আমাদের চ্যানেলে শুনে এসেছো কাকাবাবু সিরিজের বিজয়নগরের হিরে উপন্যাসের প্রথম দুটি পর্ব। এখন তোমাদের জন্য থাকছে এই উপন্যাসের তৃতীয় পর্ব। বিজয়নগরের হিরে উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় 1989 সালে, আর এই উপন্যাসটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত লেখকের কাকাবাবু সমগ্র 2 এই বইটি থেকে। বইটি সংগ্রহ করবার লিঙ্ক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে, চেক আউট করতে ভুলো না। গল্প শুরু করবার আগে বলে রাখি, যারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসে গল্প শুনছো বা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিতে ভুলো না, যাতে আমাদের প্রত্যেকটা গল্পের আপডেটস তোমাদের কাছে ঠিকভাবে পৌঁছায়। এছাড়া আমাদের আর্থিকভাবে সাহায্য করতে চাইলে জয়েন বাটনে প্রেস করে হতে পারো আমাদের চ্যানেলের মেম্বার। মেম্বারশিপ শুরু হচ্ছে মাত্র 29 টাকা থেকে। আমাদের সকল মেম্বার্সদের আমাদের মেম্বারশিপ গ্রহণ করবার জন্য জানাই আন্তরিক কৃতজ্ঞতা। এছাড়া কমেন্ট বক্সে থাকা সুপার থ্যাঙ্কস অপশনের মাধ্যমেও আমাদের কিন্তু তোমরা ডোনেট করতে পারো। তাহলে আর দেরি না করে শুরু করা যাক প্রখ্যাত সাহিত্যিক শ্রী সুনীল গঙ্গোপাধ্যায়ের কলমে কাকাবাবু সিরিজের উপন্যাস বিজয়নগরের হীরের তৃতীয় পর্ব। অন্ধকার সিঁড়ি দিয়ে কেউ নামছে। ক্ষীণ একটা আলোর রেখা এসে পড়ল। পায়ের আওয়াজ শুনে মনে হচ্ছে একজন নয়, অনেকে আসছে। রিঙ্কু একেবারে কোণের দিকে সরে গিয়ে দাঁড়ালো। ঘরটা যে মাটির নিচে তা রিঙ্কু আগেই বুঝতে পেরেছিল। মোটা পাথরের দেওয়াল, কোনো দিক থেকেই আলো আসে না। দেওয়ালগুলো স্যাঁতস্যাঁতে, তার উপর জমে আছে পুরুষ শ্যাওলা। রাজধানী বিজয়নগরে এরকম গুপ্ত কক্ষ থাকা অস্বাভাবিক কিছু নয়। এটা কি ছিল? বন্দিশালা? সিঁড়িটাও রিঙ্কু আগেই খুঁজে পেয়েছিল। ওপর পর্যন্ত উঠে দেখে এসেছে। একটা শক্ত দরজা বাইরে থেকে বন্ধ। খুব লম্বা সিঁড়ি, প্রায় 3 তলা পর্যন্ত উঁচু মনে হয়। একটা বিচ্ছিরি শরবত খেতে গিয়ে এই কাণ্ড হয়ে গেল। রিঙ্কু খেতে চায়নি, তাকে জোর করে খানিকটা খাওয়ানো হয়েছে। চোখের সামনে সে দেখল জোজো আর সন্তু অজ্ঞান হয়ে পড়ে গেল মাটিতে। এদের কি হলো? বিষ খাইয়েছে, বিষ খাইয়েছে। আমায় জব্দ করতে পারবে না, আমায় জব্দ করতে পারবে না, আমি সব হজম করে ফেলবো। হাতের গ্লাসটা ছুঁড়ে ফেলে দিয়ে রঞ্জন ছুটে গিয়ে তুলে নিয়েছিল একটা তলোয়ার। সন্তু আর জোজোর মাথার কাছে দাঁড়িয়ে এসে বলেছিল, খবরদার, এদের গায়ে হাত ছোঁয়াতে পারবে না। বিরজু সিং হেসে উঠেছিল হা হা করে। রঞ্জন তলোয়ারটা হাতে ধরে রাখতে পারল না। প্রথমে সে হাঁটু মুড়ে বসে পড়ল, তারপর তার কপালটা ঠুকে গেল মেঝেতে। রঞ্জনও জ্ঞান হারিয়েছে। রিঙ্কু বুঝতে পারছিল রঞ্জনদের সাহায্য করার চেষ্টা করে কোনো লাভ নেই। তারও ঘুম ঘুম পাচ্ছে। আঙুলের ডগাগুলো অবশ হয়ে আসছে। শরবতের মধ্যে ওরা কি মিশিয়েছে? বিষ নাকি কোনো কড়া ধরনের ঘুমের ওষুধ? রিঙ্কু তখনও চোখ চেয়ে আছে দেখে বিরজু সিং বলেছিল, চিল্লাও মত, কোনো লাভ হবে না। তোমরা আমাদের মেরে ফেলবে কেন? আমরা তোমাদের কি ক্ষতি করেছি? এর উত্তরে বিরজু সিং আবার হেসেছিল। দুটি মেয়ের পরে সে রিঙ্কুকে টানতে টানতে নিয়ে গেল। তখনও রিঙ্কুর জ্ঞান আছে, কিন্তু বাধা দেবার শক্তি নেই। তারা এক জায়গায় তাকে সিঁড়ি দিয়ে নামিয়েছে। রিঙ্কু তাও টের পেয়েছে। তারপর একটা ঘুটঘুটে অন্ধকার জায়গায় তাকে রেখে ওরা চলে গেল। একটু পরে রিঙ্কু ঘুমিয়ে পড়ল। কতক্ষণ সে ঘুমিয়েছে সে জানে না। এখন দিন না রাত তা বোঝার কোনো উপায় নেই। আবার ওরা আসছে।
রিঙ্কু প্রায় নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইল। সিঁড়ির মুখটা অনেকটা দূরে। প্রথমে দুটো টর্চ নিয়ে নামলো ওরা দুজন। পেছনে আরো কেউ আসছে। ওদের টর্চের আলো ঘুরে ঘুরে এসে রিঙ্কুর মুখের ওপর পড়ল। রিঙ্কু ওদের দেখতে পাচ্ছে না। এরপর হাতে মোমবাতি নিয়ে নেমে এলো আর একটি মেয়ে, তার অন্য হাতে খাবারের থালা। এবারে দেখা গেল টর্চ হাতে দুজনের মধ্যে একজন মেয়ে, একজন পুরুষ। টর্চ হাতে মেয়েটি রিঙ্কুর দিকে এগিয়ে এসে তাকে ভালো করে দেখল, যেন খুব অবাক হয়ে গেছে। রিঙ্কুর চোখের ওপর টর্চ ফেলে সে বলল, ভেরি স্ট্রেঞ্জ, এত সিমিলারিটি। আচ্ছা, তোমার কোনো যমজ বোন আছে? না। काम चलेगा? বহুত আচ্ছা চলেগা। না বলে দিলে কেউ বুঝতেই পারবে না যে এ অন্য মেয়ে। একই সব ঠিকঠাক পারবে? না পারার কি আছে, কাঁদতে তো পারবে। সব মেয়েই কাঁদতে জানে, বাকিটা আমি শিখিয়ে দেব। तब तो ठीक है। ये जानकी, ये इनको खाना खिलाओ, कपड़ा बदल করে দিও, ज्यादा टाइम नहीं है। টর্চ হাতে মেয়েটি এবং পুরুষটি উপরে উঠে গেল। রইল শুধু মোম হাতে মেয়েটি। সে প্রায় রিঙ্কুরই সমবয়সী। आओ बहन, खाना खा लो। রিঙ্কু সাড়া দিল না। সে মোটেই ওই খাবার মুখে তুলবে না। একবার ওদের শরবত খেয়েই যা অবস্থা হয়েছে, তারপর আর কেউ ওদের খাবার খেতে যাবে? খাবারটা খেয়ে নাও, তোমার খিদে পায়নি? হাত ছাড়ো আমার। না, আমি খাবো না। না খেয়ে কতক্ষণ থাকবে? হ্যাঁ, দুর্বল হয়ে যাবে যে। সারা রাত জেগে কাজ করতে হবে, তা কি পারবে? কাজ মানে? আমায় কি কাজ করতে হবে? তুমি ফিল্মে চান্স পেয়ে গেছো, ফিল্মে পার্ট করবে। 1 ঘন্টা পরেই শুটিং। ফিল্মে পার্ট করব? বললেই হলো। মোটেই আমি পার্ট করব না। সেই জন্য ওরা আমাকে এখানে আটকে রেখেছে। এসো, খেতে বসে যাও। খেতে খেতে কথা হবে। আমার নাম জানকী, তুমি আমাকে জানকী বলেই ডেকো। বলছি তো, ওই খাবার আমি খাবো না। ওতে যদি বিষ মেশানো থাকে। বিষ? কেন? খাবারে বিষ থাকবে কেন? আচ্ছা ঠিক আছে, এর থেকে একটা আমি মুখে দিচ্ছি, তাহলে তোমার বিশ্বাস হবে তো? প্লেটটাতে এক গোছা লুচি আর আলুর দম রয়েছে। মেয়েটি একখানা লুচি নিয়ে একটু আলুর দম মুখে পুরল। রিঙ্কু আগে দেখে নিল সে সবটা খায় কি না। খাবার দেখে তার খিদে পেয়ে গেছে ঠিকই, কতক্ষণ খায়নি কে জানে। এবার সে খেতে শুরু করলো। তোমাকে দেখতে ঠিক সুজাতা কুমারীর মতন, সেই রকমই মুখ, একই রকম হাইট, একই রকম ফিগার। সুজাতা কুমারীর এই ফিল্মে একটা বড় পার্ট আছে, হিরোইনের পরেই সে। কিন্তু তার খুব অসুখ হয়ে গেছে, শুটিং তো আর বন্ধ রাখা যায় না, তাই তোমাকে দিয়েই কাজ চলবে। আমি রাজি আছি কি নেই তা না জিজ্ঞেস করেই আমাকে দিয়ে পাঠ করাবে? বললেই হলো। আমার সঙ্গে অন্য যারা ছিল তারা কোথায়? তোমার সঙ্গে আর কে ছিল? আমার সঙ্গে আরো 3 জন ছিল, তাদের ওরা অজ্ঞান করে রেখেছে। তাছাড়া কাকাবাবু ছিলেন, তিনি ক্রাচ নিয়ে হাঁটেন। না, তাদের তো আমি দেখিনি। আমি অন্যদের কথা কিছু জানি না। জানো না মানে? তুমি তো এদেরই দলের। বিশ্বাস করো, আমি কিছুই জানি না। আমার কাজ ফিমেল আর্টিস্টদের মেকআপ করা। আমি তোমাকে সাজিয়ে দিতে এসেছি। আমাকে কস্তুরীজি বললেন। কস্তুরীকে? কস্তুরীজিকে চেনো না? তিনিই তো এই ফিল্মের হিরোইন, ওই যে একটু আগে টর্চ হাতে যিনি এসেছিলেন। ও হিরোইন না ভিলেন? ডাকাত দলের সর্দারনির মতন চেহারা। ও আমাকে পাগল বলে, ওর এত সাহস? না না, তুমি পাগল কেন হবে? ও ঠাট্টা করে বলেছে। তুমি ওর জন্য ফিল্মে চান্স পেয়ে গেলে। যদি ভালো পার্ট করো তাহলে তোমার কত নাম হবে বলো তো, অনেক টাকা হবে। নাও তাড়াতাড়ি খাবার খেয়ে নাও, তারপর তোমাকে আবার সাজিয়ে দিতে হবে। ওই দেখো, কস্তুরীজি তোমার জন্য কত ভালো শাড়ি রেখে গেছেন। এক পাশে একটা পুঁটুলি পড়ে আছে, রিঙ্কু আগে দেখেনি। জানকি সেটা খুলল, আর তার মধ্যে রয়েছে নানা রকম জড়ি বসানো একটা চকচকে শাড়ি, ওড়না, একজোড়া ভেলভেটের চটি, এইসব। আর একটা ছোট বক্সে ক্রিম, পাউডার, লিপস্টিক, কাজল আর
কয়েকটা তুলি। খাওয়া শেষ করে রিঙ্কু বলল, জল জল নেই? ওহো, পানি তো আনা হয়নি। আচ্ছা, একটু বাদেই নিয়ে আসছি। তার আগে এই দেখো তো, এই কাঞ্জিভারম শাড়িটা তোমার পছন্দ হয়েছে? রিঙ্কু নিজের শাড়ির আঁচলেই হাতটা মুছে নিল। তারপর ওড়নাটা তুলে নিয়ে ভালো করে দেখার ভান করে হঠাৎই সেটা জানকীর গলায় দিয়ে টেনে একটা ফাঁস বেঁধে দিল। ভয়ে জানকীর চোখ কপালে উঠে গেল। সে আর্তচিৎকার করতে লাগলো। রিঙ্কু ফাঁসটা আর একটু টেনে বলল, চেঁচাবার চেষ্টা করলেই একদম দম বন্ধ করে মেরে ফেলবো। তুমি এই ডাকাতদের দলে থাকো, আবার বলছো তুমি কিছু জানো না? হ্যাঁ, আমার সামনে ভালো মানুষ সাজছো? জোর করে কাউকে বন্দি করে রেখে তারপর তাকে দিয়ে সিনেমার পাঠ করানো যায়? চালাকি হচ্ছে আমার সঙ্গে। শাড়িখানার একদিক দিয়ে সে আগে জানকীর দুখানা হাত পেছনে নিয়ে গিয়ে বাঁধল শক্ত করে। তারপর অন্য দিক দিয়ে বাঁধল পা। এরপর গলা থেকে ওনার ফাঁসটা খুলে নিয়ে জানকীর মুখ বেঁধে দিল। জানকীর আর কথা বলার কিংবা নড়াচড়ার কোনো উপায় রইল না। জানকী মেয়েটা বোধহয় সত্যি নিরীহ। সে এমনই ভয় পেয়ে গেছে যে খুব একটা বাধা দেবার চেষ্টাও করেনি। রিঙ্কু গিঁটগুলো পরীক্ষা করে দেখল। জানকী নিজে থেকে বাঁধন খুলতে পারবেও না, আর চেঁচাতেও পারবে না। তুমি অবশ্য আমার সঙ্গে খারাপ ব্যবহার কিছু করনি, কিন্তু তুমি ভেবে দেখো, আমার সঙ্গে যে আরো 4 জন ছিল, তারা কোথায় গেছে আমি জানি না। 3 জনকে আমি অজ্ঞান হয়ে যেতে দেখেছি। এরা বিষ খাইয়েছে। এই অবস্থায় আমি এদের সিনেমায় পাঠ করতে পারি বলো? আগে তো আমার তাদেরকে খুঁজে দেখতে হবে না? জানকীর দু চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে এলো। কাঁদলে কি হবে? তবু আমি তোমাকে ছাড়ছি না। শোনো, তুমি আমার অবস্থাটা না একটু ভেবে দেখো। আমাকে তো পালাতেই হবে। এরকম অবস্থায় খানিকক্ষণ থাকলে তোমার কোনো ক্ষতি হবে না। কেউ না কেউ খানিক বাদে খুঁজতে এসে তোমাকে খুলে দেবে, কিংবা কাকাবাবুদের যদি আমি পেয়ে যাই, তাহলে আমি এসে তোমাকে ছেড়ে দেব। কেমন? আঁচল দিয়ে জানকীর চোখের জল মুছিয়ে দিয়ে রিঙ্কু আবার বলল, লক্ষ্মী মেয়ের মতন বসে থাকো। হ্যাঁ, আমি চলি। সিঁড়ি দিয়ে তরতর করে উঠে এলো রিঙ্কু। কিন্তু ওপরের দরজাটা বাইরে থেকে বন্ধ। সেই কস্তুরী জানকীকে শুদ্ধ এখানে বন্দি করে রেখে গেছে। তাহলে উপায়? রিঙ্কুর একটা কথা মনে পড়ে গেল। জানকী জল আনবে বলেছিল। তাহলে কি এখানে বাইরে কোনো পাহারাদার আছে? রিঙ্কু দরজায় 3টে টোকা দিল। হয়তো এদের কিছু সংকেত আছে। কি আছে সেটা সে জানে না। সে আরো কয়েকবার টক টক করে শব্দ করলো দরজায়। এবার দরজাটা খুলে গেল। একজন বন্দুকধারী লোক উঁকি মেরে বলল, क्या हुआ? ও লড়কি পানি মাংতা, থোড়া পানি লে আইয়ে না। আমি কোথায় পানি পাবো? আমি যাব না, আমাকে এখানে থাকতে বলেছে। তাহলে আপনি দরজাটা বন্ধ করে দিন, আমি জল নিয়ে আসছি। দেখবেন যেন মেয়েটা বেরিয়ে না আসে, তাহলে কিন্তু কস্তুরীজি খুব রাগ করবেন। আঁচলটা মাথায় দিয়েছে রিঙ্কু। তা দিয়ে মুখের এক পাশটা ঢেকে সে বেরিয়ে গেল। পাহারাদারটা কোনো সন্দেহ করল না। তরতর করে হেঁটে রিঙ্কু মিলিয়ে গেল অন্ধকারে। সেই অন্ধকারের মধ্যে হোঁচট খেতে খেতে রিঙ্কু দৌড়ালো। সে কোন দিকে যাচ্ছে সে জানে না। শুধু তার একটাই চিন্তা, সে যে জায়গাটায় বন্দি ছিল সেখান থেকে যত দূর সম্ভব দূরে চলে যেতে হবে। সে জল নিয়ে আর ফিরে না এলেই খটকা লাগবে পাহারাদারটার মনে। খানিকটা দূর যাবার পর রিঙ্কু দেখতে পেল মশালের আলো। সে আলো ঘিরে ছায়ামূর্তির মতো 4 জনকে দেখা যাচ্ছে। রিঙ্কু এবার খুব সাবধানে পা টিপে টিপে এগোতে লাগলো। ওই লোকগুলো কারা সেটা আগে দেখতে হবে। একটা তাঁবুর দড়িতে পা লেগে রিঙ্কু হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল আরেকটু হলে। তাঁবুটার মধ্যেও একটা লণ্ঠন জ্বলছে। রিঙ্কু তাঁবুটার পেছন দিকে চলে গিয়ে একটা ফাঁক দিয়ে চোখ লাগিয়ে দেখল তাঁবুটা খালি। যত দূর মনে হচ্ছে এই তাঁবুর মধ্যেই তাদের শরবত খাইয়ে অজ্ঞান করে দেওয়া হয়েছিল। রঞ্জন, সন্তু, যোজোরা এখানে নেই এখন। তাঁবুটা পার হয়ে আরও কিছুটা যাবার পর
রিঙ্কু দেখল মশালের আলো ঘিরে যারা বসে আছে তারা পুলিশ। গোল হয়ে বসে তারা কিছু খাচ্ছে। এইবার রিঙ্কুর সব দুশ্চিন্তা চলে গেল। পুলিশদের যখন পাওয়া গেছে তখন আর কোনো ভয় নেই। পুলিশের সাহায্য না পেলে সে একা একা কি করে অন্য সবাইকে খুঁজে বের করবে? রিঙ্কু একেবারে কাছে গিয়ে বলল, নমস্তে, আমি না খুব বিপদে পড়েছি, আপনাদের সাহায্য চাই। পুলিশরা খাওয়া থামিয়ে অবাক হয়ে তাকালো। এরা সবাই ডাকাত, এরা আমার সঙ্গের অন্য লোকজনদেরকে বন্দি করে রেখেছে। डाकू? ये लोग तो फिल्म यूनिट है। এদের ফিল্মের গল্পটাই বোধহয় ডাকাতদের নিয়ে। অনেক লড়াই আর গোলাগুলি আছে। ना ना, हिस्टोरिकल विजयनगर का कहानी। আরে আপনারা বুঝতে পারছেন না, এরা ফিল্মের লোকের ছদ্মবেশে ডাকাত। এরা আমাদেরকে বিষ মেশানো শরবত খেতে দিয়েছিল। বিষ মেশানো শরবত? এই তো আমরা শরবত খাচ্ছি, বিষ টিষ তো কিছু নেই। সে ঢকঢক করে শেষ করে ফেলল গ্লাসের বাকি শরবতটা। পেছনে একটা ঘোড়ার খুঁড়ের খট খট শব্দ শোনা গেল। मोहन सिंह जी, ओ सिंह जी इधर आइए। আরে বাবারে, আপনারা তো কিছু বুঝতেই পারছেন না। আমাকে শিগগিরই থানায় নিয়ে চলুন। आप चुप से इधर खड़ा रहिए। রিঙ্কু সামনে তাকিয়ে দেখল বড় গেটটার বাইরে রয়েছে একটা গাড়ি, রঞ্জনের গাড়ি। সে দেখেই চিনল, এই পথ দিয়েই ওরা ভেতরে এসেছিল। ঘোড়ার খুঁড়ের শব্দটা খুব কাছে এসে গেছে। রিঙ্কু খুব জোরে সামনের দিকে দৌড়াতেই দুজন পুলিশ লাফিয়ে উঠে তাকে ধরে ফেল। রিঙ্কু তাদের একজনের হাত কামড়ে দেবার চেষ্টা করেও নিজেকে ছাড়াতে পারল না। ঘোড়া হাঁকিয়ে যে এলো সে মোহন সিং নয়, সে ফিল্মের নায়িকা কস্তুরী। তার এক হাতে একটা চাবুক। अरे कस्तूरी देवी, आइए आइए, देखिए ना ये लड़की की सब उल्टा पाल्टा बोलছে। কস্তুরী অবাক হওয়ার ভান করে বলল, আরে এই তো সেই পাগলিটা, দেখেছেন আবার পালাবার চেষ্টা করছিল। কি মুশকিল হয়েছে জানেন, একে পাগলির পাঠ দেয়া হয়েছিল, তাতে সত্যি সত্যি পাগল হয়ে গেছে। এই শিগগিরের হাত বাঁধুন, মুখ বাঁধুন, না হলেও কামড়ে দিতে পারে। এই আমাকে কামড়ে দিয়েছিল কিন্তু একবার, বাপরে বাপ, খুব সাংঘাতিক পাগল। এ লাড়কি, আবার যদি গন্ডগোল করবি তোকে চাপকে তোর পিঠে চামড়া তুলে দেবো। তোমরা আমার সঙ্গের লোকজনদেরকে আটকে রেখেছো কেন? তারা কোথায়? তুমি ভেবেছো তোমাদের ফিল্মে আমি পাঠ করব? মোটেই না, কিছুতেই না। রিঙ্কু আর কিছু বলতে পারল না। একজন পুলিশ তার মুখ চেপে পাগড়ি দিয়ে বেঁধে দিল। আর একজন পুলিশ শক্ত দড়ি দিয়ে বেঁধে ফেলল তার হাত। কস্তুরী ঘোড়া থেকে নেমে সেই দড়িটার অন্য দিক ধরে টানতে টানতে নিয়ে চলল রিঙ্কুকে। মোহন সিং কাকাবাবুকে নিয়ে গেল শর্মাজির সঙ্গে দেখা করাতে। অন্য একটা তাঁবুতে কাকাবাবুকে বসিয়ে বিনীতভাবে বলল, আপনি একটু আরাম করুন রায়চৌধুরী সাহেব, আমি শর্মাজিকে খবর দিচ্ছি। সকাল থেকে ওনার শরীরটা আবার খারাপ যাচ্ছে। অত বুড়ো মানুষকে তোমরা এখানে নিয়ে এলে কেন? উনি কেমন আছেন তা দেখতেই তো আমি এসেছি। কি করব বলুন, ওনার যে সিনেমাতে পাঠ করার শখ হয়েছে, উনি বিজয়নগরের হিস্ট্রি নিয়ে রিসার্চ করে নতুন নতুন খবর বার করেছেন, তাই নিয়ে গল্প লিখেছেন। সে গল্প নিয়ে সিনেমা হচ্ছে বলে উনি নিজে বুড়ো রাজার পাঠ করতে চান। আমি কি করব? বুড়ো বয়সের শখ, কিন্তু এত ধকল কি ওনার শরীরে সইবে? আরে আপনি চিন্তা করবেন না, আমরা সঙ্গে একজন ভালো ডাক্তার রেখেছি। আর একদিনের শুটিং হলেই শর্মাজিকে আমরা বাড়ি পাঠিয়ে দেব। আপনি বসুন, আমি আসছি। এই তাঁবুর মধ্যে রয়েছে একটা সিংহাসন, পাশে আরও দুটি মখমলের চেয়ার। কাকাবাবু সেগুলোতে না বসে বসলেন একটা সাধারণ কাঠের চেয়ারে। ক্রাচ দুটো পাশে দাঁড় করিয়ে রাখলেন। একটু পরেই খুব সাজগোজ করা একটি মেয়ে এসে তাঁবুর মধ্যে ঢুকে বলল, নমস্তে, আমার নাম কস্তুরী। আপনি ভালো আছেন রায়চৌধুরী সাহেব?
কাকাবাবু মেয়েটিকে চিনতে পারলেন। এই মেয়েটি রাস্তার ধারে চায়ের দোকানে অসুস্থ ভগবতী প্রসাদ শর্মার মাথাটা কোলে নিয়ে সেবা করছিল। এখন তার পোশাক অন্যরকম, হাতে একটা চাবুক। নমস্কার। শর্মাজির আবার শরীর খারাপ হয়েছে শুনলাম, আমি তাকে দেখতে এসেছি। এখন ঠিক হয়ে গেছেন? অত বুড়ো হলেও হবে কি, মনের জোর খুব আছে। সব কথা মনে থাকে। একটি লোক একটা লম্বা গ্লাসে শরবত এনে বলল, লিজিয়ে সাহ। থ্যাংক ইউ, আমি এখন শরবত খাবো না। এটা খেয়ে দেখুন সাহ, বহুত বাড়িয়া শরবত আছে, পিস্তা আর মালাই ভি আছে। আমি একটু আগে চা খেয়েছি, এখন শরবত খেতে পারবো না, এটা নিয়ে যাও। ফের চা লিয়ে আসি। চাও লাগবে না, চা খেয়ে এসেছি বললাম যে। এ জাগ্গু, উনি খাবেন না বলছেন, তাও জোর করছিস কেন? কিছু লাগবে না, যা। লোকটি চলে যাবার পরেই মোহন সিং ধরে ধরে নিয়ে এলো বৃদ্ধ শর্মাজিকে। তাঁর হাতে একটা রূপো বাঁধানো ছড়ি, পড়ে আছেন জড়ির চুমকি বসানো আলখাল্লা, সাদা ধবধবে চুল এবং দাড়ি, আর ওই রকম আলখাল্লার জন্য তাঁকে অনেকটা রবীন্দ্রনাথের মতো দেখাচ্ছে। তিনি বুকে হাত দিয়ে কয়েকবার খুক খুক করে কাশলেন। কাকাবাবু তাকে দেখে সম্মানের সঙ্গে উঠে দাঁড়িয়ে বললেন, শর্মাজি, হেঁটে আসতে আপনার কষ্ট হয়েছে, আপনি যেখানে শুয়েছিলেন সেখানে আমাকে ডেকে পাঠালেই তো পারতেন। না না, ঠিক আছি, এখন ঠিক আছি। শুটিং করবার সময় হাঁটা চলা করতে হবে না, ঘোড়ার পিঠেও চড়তে হবে, আমি সব পারবো। আপনি রায়চৌধুরী, আপনি এসেছেন, আমি খুব খুশি হয়েছি। আপনি আমাকে আসতে বলেছিলেন, আপনার সঙ্গে দেখা করে আমার সঙ্গের ছেলে মেয়েদের বিজয়নগরের রুইন্স একটু ঘুরিয়ে দেখাবো। এখানকার ইতিহাস তো অনেকেই জানে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখান দেখান, কিন্তু তারপর তাড়াতাড়ি চলে গেলে চলবে না। আপনি আমাদের শুটিংয়ের সঙ্গে থাকুন, আমাদের অ্যাডভাইস দিন। হিস্ট্রির কোথাও যদি কোনো ভুল হয় আপনি আমাকে ধরিয়ে দেবেন। আপনি থাকতে আমি কি ভুল ধরাবো? আপনার চেয়ে বেশি কেউ জানে? আমি তো শুটিংয়ে ব্যস্ত থাকবো, আমি কি আর সব দিক দেখতে পারবো? আপনার মতামতে আমাদের অনেক উপকার হবে। মোহন সিং, তুমি রায়চৌধুরীর থাকার জায়গার ব্যবস্থাটা করে দাও। আপনি তাহলে রাম রায়ের পাঠ করছেন, আপনাকে মানাবে ভালো। হ্যাঁ, আমি সাচ্ছি রাম রায়, মোহন সিং হবে আলী আদিল শাহ, আর কস্তুরী হচ্ছে রাজা সদাশিবের বউ মহারানী পদ্মিনী। তার ছোট বোন ধারা দেবীর ভূমিকায় আছে সুজাতা কুমারী। আরে হে, তোমরা রায়চৌধুরীকে শরবত দিলে না, কাউকে আনতে বলো। এনেছিল আমার জন্য, আমি এখন খাবো না। রায়চৌধুরী, আপনাকে কাল রাত্রিরে কানে কানে কি বলেছিলাম মনে আছে তো? আপনি এবার সেই কথা এদের সামনে বলে দিতে পারেন। হ্যাঁ, এখন বলে দিলে আর ক্ষতি নেই। আপনি বলেছিলেন যে আলী আদিল শাহ কথা বলার সময় একটু স্ট্যামার করবে, মানে একটু তোতলা। শুটিংয়ের আগে সেটা মনে করিয়ে দিতে। কোনো ইতিহাস বইতে এই কথা লেখা হয়নি আগে। এই কথা বলেছিলাম? ও হ্যাঁ 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 হ্যাঁ, আসলে তখন আমার তো খুব জ্বর ছিল, কি বলতে কি বলেছি মনে নেই। আর কি বলেছিলাম বলুন তো? আর আর আপনাকে ঠিক সময়ে ওই সরবিট্রেট ওষুধ খাওয়ার কথা মনে করিয়ে দিতে বলেছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। আর রামরাজার কাটা মুন্ডু দেখাতে হবে, সেজন্য মাটির মুন্ডু তৈরি করে সেখানে আলতা মাখিয়ে রক্ত বোঝাতে হবে। এই লোকটা আমাদের সঙ্গে চালাকি করছে। হ্যাঁ, চালাকি তো করছি, নয়তো কি বোকামো করবো? এই লোকটা তো শর্মাজির ডামি। আসল শর্মাজি কোথায়? মোহন সিং সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। কস্তুরী তার চাবুকটা উঁচিয়ে ধরল। শর্মাজি তাদের দিকে হাত উঁচু করে থামতে ইঙ্গিত করে বললেন, এই আপনি কি বলছেন রায়চৌধুরী সাহেব? আমার তো কোনো ডামি নেই, আমি তো যুদ্ধ করব না।
আপনি এদের সঙ্গে ঠাট্টা করছেন নিশ্চয়ই। কিসের ঠাট্টা? এই মোহন সিং এর দল সবাইকে এত বোকা ভাবে কেন? একটা লোককে ভগবতী প্রসাদ সাজিয়ে আনলেই আমি তা বিশ্বাস করব? কাল রাত্রিরে আমি যার সঙ্গে কথা বলেছি, আমি একটাকে চিনতে পারবো না? শর্মাজি আমাকে আপনি বলে কথা বলেন না, তুমি বলেন। আমাকে রায়চৌধুরী বলে ডাকেন না, রাজা বলেন। তোমরা নিশ্চয়ই জানো যে তাঁর স্মৃতিশক্তি খুব ভালো। আমি এতক্ষণ বানিয়ে বানিয়ে যেসব কথা বলে গেলাম তা শুনেই এই লোকটা হ্যাঁ হ্যাঁ করল। আমি প্রথমে এসে দেখেই বুঝতে পেরেছি। আসল শর্মাজি কোথায়? আমাকে তার কাছে নিয়ে চলো। আমি আগেই বলেছিলাম না এ লোক ঝঞ্ঝাট পাকাবে, একে এখানে আসতে দেওয়াই ঠিক হয়নি। এবার ওর উচিত শিক্ষা হবে। দেরি করে লাভ নেই, ওকে খতম করে দি। কাকাবাবুর হাতে ততক্ষণে তার রিভলভার চলে এসেছে। সেটা মোহন সিং এর দিকে তুলে কড়া গলায় তিনি বললেন, মোহন সিং, কাল তোমায় একটুর জন্য প্রাণে মারিনি, মনে নেই? আমাকে শিক্ষা দেওয়া অত সহজ নয়। শর্মাজি আমাকে বারবার বলেছেন এখানে এসে দেখা করতে, সেই জন্যই আমি এসেছি। শর্মাজির সঙ্গে দেখা না করে আমি যাব না। এই লোকটার মুন্ডু কেটে জলে ভাসিয়ে দাও। কাকাবাবু চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে গিয়েও পারলেন না। তাঁবুর পেছন দিকে একটা ঢোকার জায়গা আছে, সেখান দিয়ে জগ্গু নামের লোকটা কখন যেন ভেতরে এসে দাঁড়িয়েছে। কাকাবাবু সেটা টের পাননি। তিনি পেছন ফিরে তাকাবার সময়টুকু পেলেন না। জগ্গু একটা লাঠি দিয়ে খুব জোরে মারল কাকাবাবুর মাথায়। তিনি হুমড়ি খেয়ে পড়ে গেলেন। রিভলভারটা হাত থেকে ছিটকে একটু দূরে পড়তেই মোহন সিং সেটাকে পা দিয়ে চেপে ধরল। তারপর সে কস্তুরীর হাত থেকে চাবুকটা কেড়ে নিয়ে এক ঘা কষাতে গেল কাকাবাবুর পিঠে। কাকাবাবু নিজেকে সামলে নিয়েই সেই চাবুকটা ধরে ফেললেন। ততক্ষণে জগ্গু আর একবার লাঠি তুলেছে। প্রথম আঘাতেই কাকাবাবুর মাথা ফেটে গলগল করে রক্ত বেরোতে শুরু করেছে। দ্বিতীয় আঘাত লাগলে তার বাঁচবার আশা থাকবে না। থামো, আমাকে মেরে ফেললে তোমাদের কোনো লাভ হবে না। হিরেটা কোনোভাবেই কোনোদিন খুঁজে পাবে না তোমরা। বিজয়নগরের হীরের সন্ধান আমরা দুজন ছাড়া আর কেউ জানে না। শর্মাজি যে ম্যাপটা এঁকে দিয়েছেন তাতে মাত্র অর্ধেকটা আছে। যদি তোমরা ওনাকে ফাঁকি দাও, সেই জন্য উনি পুরোটা আঁকেননি, সেটা তোমরা কিছুই বুঝবে না। সেই ম্যাপের বাকি অংশটার কথাই তিনি আমাকে কানে কানে বলে দিয়েছিলেন। কাকাবাবু এক হাতে মাথাটা চেপে ধরলেন, তবু রক্ত বন্ধ হলো না। যন্ত্রণায় মুখটা কুঁচকে গেল, চোখ দুটো বুজে এলো। এই শিগগির ডাক্তার ডাকো, লোকটাকে বাঁচিয়ে তোলো। বিজয়নগরের হিরে আমার চাই চাই চাই। কাকাবাবুর জ্ঞান ফিরে এলো মিনিট 15 পরেই। তিনি বুঝতে পারলেন তাঁকে একটা খাটে এনে শোয়ানো হয়েছে। একজন ডাক্তার তাঁর মাথায় ব্যান্ডেজ করছে। তিনি কোনো কথা বললেন না। মাথার যন্ত্রণাটা অনেকটা কমে গেছে, তাহলে খুব বেশি কাটেনি। ব্যান্ডেজ বাঁধার পর ডাক্তার তাঁর ডান হাতের জামা গুটিয়ে একটা ইঞ্জেকশন দিতে এলো। কাকাবাবু বাধা দিলেন না। একটু পরেই তাঁর আবার ঘুম পেয়ে গেল। পরের বার যখন ঘুম ভাঙল তখন প্রায় অন্ধকার হয়ে গেছে। কাকাবাবু ওঠবার চেষ্টা করতেই বুঝতে পারলেন যে তাঁর সমস্ত শরীর শক্ত কোনো দড়ি দিয়ে বাঁধা, হাত দুটো পেছন দিকে বাঁধা, একটুও নড়াচড়া করা সম্ভব নয়। ঘুমন্ত অবস্থাতেও তাঁকে ওরা বিশ্বাস করেনি, তাই এই রকমভাবে বেঁধে রেখে গেছে। মোহন সিং, মোহন সিং! কয়েকবার ডাকাডাকি করার পর প্রথমে অন্য একজন লোক ঘরের মধ্যে উঁকি মারল। তারপর সে চলে গিয়ে ডেকে আনল মোহন সিংকে। সঙ্গে এলো কস্তুরী, তাঁর হাতে একটা মোমবাতি। মোহন সিং, আমাকে বেঁধে রেখেছ কেন? তুমি আমাকে এখনো চেনোনি মনে হচ্ছে, কিন্তু তোমার ভাই আমাকে চিনেছিল। সে এখনো জেল খাটছে, তাই না?
আমাকে কিছুতেই তোমরা মেরে ফেলতে পারবে না। আমাকে বেঁধে রাখলে আমার পেট থেকে একটি কথাও বের করতে পারবে না। রায়চৌধুরী, তুমি আমার ভাইকে জেল কাটিয়েছ। কাল সন্ধ্যেবেলা আচানক আমার গলা টিপে ধরেছিলে, আমি আজ তার শোধ নেব। তোমার মাংস একটু একটু করে কেটে কুকুরকে খাওয়াবো। বেশ, তাই খাও। দেখি দেখি তোমার কেমন সাধ্য। তোমার মতো দুর্বৃত্ত আমি আগে অনেক দেখেছি, আজ পর্যন্ত তো কেউ আমার কোনো ক্ষতি করতে পারেনি। আমার একটা পা যে ভাঙা দেখছো, এটা হঠাৎ একটা অ্যাক্সিডেন্টে হয়েছে, কেউ ভেঙে দেয়নি। এবারে তুমি কি করতে পারো দেখা যাক। আহা, থামো না, আগে আমি দু একটা কথা বলি। রায়চৌধুরী বাবু, আমি আপনার সাহস দেখে অবাক হয়ে গেছি। মোহন সিং এর ভাইকে আপনি পুলিশে ধরিয়ে দিয়েছেন, আপনার ওপর মোহন সিং এর এত রাগ, তবু আপনি এখানে এলেন কেন? আমি তো মোহন সিং এর কাছে আসিনি, এসেছিলাম প্রফেসর শর্মার সঙ্গে দেখা করতে। তিনি আমাকে আসতে বলেছিলেন, তিনি আমার গুরুর মতন। তিনি আসতে বললেও মোহন সিং এর ভয় আমি আসবো না? আর সঙ্গে কয়েকটা অল্প বয়সী ছেলে মেয়েও নিয়ে এলেন, তাদের বিপদের কথাও চিন্তা করলেন না? জীবনে কত রকম বিপদ আসে, ভয় পেয়ে দূরে থাকলে কি সব বিপদ কাটানো যায়? ওরা নিজেদের ইচ্ছেতে আমার সঙ্গে এসেছে, ওদের যদি কোনো রকম বিপদ হয় ওরা নিজেরাই বাঁচার চেষ্টা করবে, এইভাবেই বাঁচতে শিখবে। ওদের আর তুমি দেখতে পাবে না কোনোদিন। তাই নাকি? তাহলে বিজয়নগরের হীরের সন্ধানও তোমরা কোনোদিন পাবে না? আলবাত পাবো। আমরা এমন ব্যবস্থা করেছি যে কোনো জায়গা খুঁজতে বাকি থাকবে না। অতই সহজ? 400 বছর ধরে কত লোক সেই হীরে খুঁজেছে, কেউ পায়নি। তোমরা সমস্ত বিজয়নগর খুঁড়ে ফেললেও পাবে না, এই আমি বলে দিচ্ছি। এ মোহন সিং, আস্তে কথা বলো। আমরা এখানে কেন এসেছি জানেন? আমরা এসেছি একটা ফিল্মের শুটিং করতে, তার সঙ্গে হীরের কি সম্পর্ক? ফিল্মের শুটিং এর নাম করে এসে তোমরা পুরো জায়গাটা ঘিরে ফেলেছ, পুলিশ বসিয়েছ, বাইরের লোকেদের ঢুকতে দিচ্ছ না। সেই সুযোগে তোমরা বিজয়নগরের বিখ্যাত হীরে খুঁজে বার করবে। প্রফেসর শর্মা তোমাদের এই বুদ্ধি দিয়েছেন আমি জানি, কিন্তু শর্মাজি তোমাদের চেয়ে অনেক বেশি ধুরন্ধর। সেই হীরে পেলেও তিনি তোমাদের সেটা দিতেন না। সেই হীরে আবিষ্কার করলে সারা পৃথিবীতে তার নাম ছড়িয়ে যাবে, সেটাই হবে তার শেষ কীর্তি। তিনি এই কথা ভেবে এসেছেন। শর্মাজির কথা বাদ দিন, অত বুড়ো মানুষ দিয়ে কাজ চলে না। আমি সেই হীরে খোঁজার জন্য যা বন্দোবস্ত করেছি তাতে আমার এর মধ্যেই 15 লাখ টাকা খরচ হয়ে গেছে। বিজয়নগরের হীরে পাওয়া গেলে তার দাম হবে 15 কোটি টাকারও বেশি। কোহিনুরের চেয়েও দামি। আপনি সেই হীরে বার করে দিন। আপনি কত টাকা নেবেন? বাহ, বেশ। আমাকে দড়ি দিয়ে বেঁধে রেখে সামনে দাঁড়িয়ে মিষ্টি মিষ্টি কথা বলা হচ্ছে। আগে বাঁধন খুলে দাও, তারপর কথা হবে। খবরদার কস্তুরে, ওর কথা শুনবে না। এ লোকটা সাপের মতন, একবার ছাড়লে কি করবে তার কোনো ঠিক ঠিকানা নেই। ওকে ছাড়া হবে না। তুমি চুপ করো। আগে আপনার সঙ্গে কথাবার্তা ঠিক হোক, তারপর আপনার হাত পায়ের দড়ি খুলে দেওয়া হবে তো নিশ্চয়ই। আপনি বলুন, আপনি আমাদের সাহায্য করার বদলে কি নেবেন? মনে রাখবেন কিন্তু, মোহন সিং আপনাকে যখন তখন খতম করে ফেলতে রাজি। আমি আপনাকে বাঁচাবো। আচ্ছা, আপনার প্রাণের দাম কি হীরের চেয়েও বেশি নয়? শর্মাজি আমাকে বলেছিলেন তিনি বেঁচে থাকতে আমি যেন হীরের ব্যাপারে নাক না গলাই, তাতে তার ক্রেডিট নষ্ট হয়ে যাবে। তিনি কোনো কারণে মরে গেলে তারপর যেন আমি সেই কাজে হাত দিই। তিনি আমাকে সব বাতলে দিয়েছেন, সব। আমিও তার কাছে শপথ করেছি। শর্মাজি কোথায়? উনি আজ সকালবেলা হঠাৎ প্যারালাইজড হয়ে গেছেন, কোমার মতন অবস্থা, কথা বলতে পারছেন না, বোধহয় আর জ্ঞানও ফিরবে না। হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। এটা সত্যি কথা? জি হ্যাঁ, এটা সত্যি কথা। আপনাকে শুধু শুধু মিথ্যে কথা বলবো কেন? শর্মাজি খুবই অসুস্থ, তিনি এখানে নেই। ডাক্তারেরা বলেছেন তাকে এবারের মতো বাঁচাবার চেষ্টা হলেও তিনি আর কথা বলতে পারবেন না, লিখতেও পারবেন না বোধহয়। তাতেই আমাদের খুব মুশকিল হয়ে গেল।
তোমাদের যে কোনটা সত্যি আর কোনটা মিছে তা বোঝা মুশকিল। যাকে আমার সঙ্গে যে আর 4 জন ছিল তারা কোথায় গেল? তাদের কথা বাদ দিন, কথা হবে শুধু আপনার সঙ্গে আর আমাদের সঙ্গে। আমার যে ভাই জেল খাটছে তাকে নিয়ে কি আমি দৌড়াদৌড়ি করছি? আপনার সঙ্গে যারা এসেছিল তারা বাড়ি চলে গেছে। আপনি কি শর্তে আমাদের সাহায্য করতে চান সেইটাই বলুন। কোনো শর্ত নেই। আমার সঙ্গে যে 4 জন ছিল তাদের আগে এনে হাজির করো, নইলে তোমাদের মতো স্বার্থপর লোকেদের সঙ্গে আমি কোনো কথাই বলবো না। মোহন সিং আর রাগ সামলাতে না পেরে কস্তুরীর থেকে চাবুকটা নিয়ে 2 ঘা কষিয়ে দিল কাকাবাবুর বুকে। হারামজাদা, তোমাকে এক্ষুনি খুন করে ফেলতে পারি জানো? বড় বড় কথা বলছো। বাঁচতে চাও তো শিগগির বলো হিরেটা কোথায়? কে জানে হিরেটা কোথায়? আর মোহন সিং, তুমি যে আমাকে 2 ঘা চাবুক কষালে, ঠিক সেই 2 ঘা তুমি আবার ফেরত পাবে। আর তোমাকে আমি যদি এক্ষুনি খতম করে দিই, কে আমাকে আটকাবে? কি পাগলের মতো কথা বলছো মোহন সিং? শর্মাজি আমাদের যে ম্যাপটা দিয়েছেন তা দেখে কিছুই বোঝা যাচ্ছে না। রায়চৌধুরীর সাহায্য আমাদের দরকার। মোহন সিং আমাকে যত ইচ্ছে চাবুক মেরে হাতের সুখ করে নিতে চায় নিক, কিন্তু আমি আর একটাও কথা বলবো না। আমার সঙ্গের 4 জন ছেলে মেয়েকে আমি দেখতে চাই এখানে। হবে না, হবে না। আমার যে ভাই জেল খাটছে, আমি কি তাকে ছেড়ে দেবার কথা বলছি? ওর লোকেরা কোথায় আছে আমি জানি না। আমি একটা শর্ত করছি, আপনি বিজয়নগরের হীরের একটা কিছু রাস্তা দেখিয়ে দিন, আর আজই আমি আপনার সামনে আপনার দলের কোনো এক ছেলে মেয়েকে হাজির করব, শুধু একজন। ঠিক আছে? তারা কোথায় আছে আমি জানতে চাই। আপনি একজনকেই দেখতে পাবেন, তার মুখেই জানতে পারবেন সব কথা। মোহন সিংকে আমি বিশ্বাস করি না, কিন্তু তুমি একটা মেয়ে, আশা করি তুমি কথার খেলাপ করবে না। হিরেটার কাছে পৌঁছানোর 4টে স্টেপ আছে। আমি শুধু প্রথম স্টেপটার কথা বলবো, একটা গোপন লোহার দরজা। সেটা যদি তোমরা বার করতে পারো তাহলে আমার দলের একজনকে আমার সামনে এসে হাজির করবে। কথা দিচ্ছ? বাবু সাহেব, এই হিরেটার জন্য আমি বহু টাকা খরচ করে ফেলেছি। যে কোনো উপায়ে সেটা আমার চাই। আপনি কথা রাখলে আমিও কথা রাখবো। ঠিক আছে, ভালো করে শুনে নাও। বিঠ্ঠল স্বামী মন্দিরের মেইন গেটের মাঝখানে দাঁড়িয়ে তারপর দক্ষিণ দিকে সোজা পা ফেলে ফেলে এগোবে। ঠিক 300 পা গিয়ে থামবে। তুমি নিজে মাপবে, কোনো পুরুষকে দিয়ে মাপালে বেশি হয়ে যাবে। তোমার মতো কোনো মেয়ের 300 পা। দড়ি ফেলে দাগ টেনে দেখে নেবে ঠিক সোজা 300 পা হয়েছে কিনা। তারপর সেই জায়গাটা খুঁড়তে আরম্ভ করবে। 300 যেখানে শেষ হচ্ছে সেখানে 5 ফুট ব্যাসের একটা বৃত্ত এঁকে নিয়ে খুঁড়বে। একটা কুয়োর মতো করে সেই 5 ফুট খুঁড়ে ফেলবে। 10 ফুট গভীর হবে। তারপর সেখানে একটা লোককে নামিয়ে দেবে। সেই লোকটি বিঠ্ঠল স্বামী মন্দিরের দিকে মুখ করে দাঁড়াবে। দাঁড়িয়ে সেই কুয়োর দেওয়ালে হাত বুলোলে একটা লোহার দরজা পাবে। বড় দরজা নয়, একটা লোহার সিন্দুকের দরজার মতন। কোনো রকমে একজন মানুষ সেখানে ঢুকতে পারে। ব্যাস, এই পর্যন্ত বলে দিলাম। এবার যাও, খুঁজে দেখো। যা বললাম ঠিক ঠিক মনে আছে তো, না লিখে দেব? লিখে নিচ্ছি। দাঁড়াও, যদি পুরোটাই বাঙালি বাবু ধোঁকা হয়। শর্মাজির ম্যাপে বিঠল স্বামীর মন্দিরের উত্তর দিক পর্যন্ত দেখানো আছে, আরে বলছে সম্পূর্ণ উল্টো, দক্ষিণ দিক। আমাদের শুধু শুধু ধোকা দিয়ে ওর কি লাভ? আরে সময় নষ্ট করিয়ে দেবে। কাল সকালের মধ্যে আমাদের শুটিং শেষ হওয়ার কথা। গভর্নমেন্ট তার বেশি পারমিশন দেবে না। 10 ফুট গর্ত খুঁড়তে কত সময় লাগবে? একসঙ্গে 20 জনকে লাগিয়ে দাও, 2 ঘন্টায় হয়ে যাবে। তারপরেই দেখতে পাবে সেখানে লোহার দরজা আছে কিনা। ঠিক আছে রায়চৌধুরী বাবু, আপনার কথা মতন আমরা খুঁড়ে দেখব।
যদি সত্যিই লোহার দরজা পেয়ে যাই, আপনিও আপনার দলের একজনকে ফেরত পেয়ে যাবেন। আর যদি আমাদের ধোঁকা দিয়ে থাকেন, আপনার মাংস আমরা কুকুর দিয়ে খাওয়াবো, আর তারপর কঙ্কালটা জঙ্গলে ফেলে দিয়ে আসবো। সবাই জানবে জঙ্গলি জানোয়ারেরা আপনাকে মেরে ফেলেছে। জঙ্গলি জানোয়ার কি আর জঙ্গলেই থাকে? মানুষের পোশাক পরেও ঘোরাফেরা করে। না, আপাতত আমার মরার কোনো ইচ্ছে নেই। যাও, খুঁড়তে শুরু করো, ঠিক যেরকম ভাবে বললাম, ভুল না হয়। মোহন সিং আর কস্তুরী দ্রুত বেরিয়ে গেল। কাকাবাবুর ইচ্ছে হলো পাশ ফিরে শুতে। হাত নাড়াবার চেষ্টা করে বুঝলেন খুব শক্ত করে বেঁধেছে। সারা শরীরে দড়িটা একেবারে কেটে কেটে বসে গেছে। এখন আর কিছু করবার নেই। সন্তু রঞ্জনেরা কোথায় আছে কিছু বুঝতে পারছেন না। ভগবতী প্রসাদ শর্মা অসুস্থ না হয়ে পড়লে মোহন সিং এতটা নিষ্ঠুরতা দেখাতে সাহস পেত না। কাল রাত্রে শর্মাজিকে দেখে মনে হয়েছিল মনের জোরেই তিনি টিঁকে যাবেন। সত্যিই কি তার প্যারালিসিস হয়ে কথা বলা বন্ধ হয়ে গেছে? একজন এত বড় পণ্ডিত বাড়ি থেকে এত দূরে এসে এইভাবে মারা যাবেন? বিজয়নগরের বিখ্যাত হীরেটা উদ্ধার করার জন্য তিনি অন্তত 30 বছর ধরে চেষ্টা করে যাচ্ছেন। হীরেটা পাওয়া গেলে সারা পৃথিবীতে হইচই বেঁধে যাবে। কোহিনূরের চেয়েও অনেক বেশি দামি হীরে। চোখ বুজে নানা রকম চিন্তা করতে করতে কাকাবাবু ঘুমিয়ে পড়লেন এক সময়। খানিক বাদে তাঁর আচমকা ঘুম ভেঙে গেল। গোটা চারেক লোক এসে তাঁর পা আর মাথা ধরে তুলে ফেলল খাট থেকে। আরে আরে, কোথায় নিয়ে যাচ্ছ? লোকগুলো কোনো উত্তর দিল না। একটা বালির বস্তার মতো তাঁকে কাঁধে ফেলে নিয়ে চলল। একজন কাকাবাবুর ক্রাচ দুটোও তুলে নিল। বাইরে এসে কাকাবাবু দেখলেন আকাশ মেঘলা মেঘলা, চতুর্দিক অন্ধকার, 2-3টে জায়গায় আলো জ্বলছে। তিনি আন্দাজে বুঝলেন একটা আলো জ্বলছে বিঠল স্বামী মন্দিরের কাছে। ওখানে এখনও খোঁড়াখুঁড়ি চলছে। লোকগুলো কাকাবাবুকে বয়ে নিয়ে এসে মাঠের মাঝখানে নামিয়ে দিল। সেখানেও একটা আলো জ্বলছে। সিংহাসনের ওপর বসে আছে নকল ভগবতী প্রসাদ শর্মা। এখন তার মাথায় একটা জরির পাগড়ি, কোলের ওপর রাখা একটা তলোয়ার। সে একটা সিগারেট টানছে। আসল শর্মাজি জীবনে কখনো সিগারেট খাননি। কাকাবাবুকে হাঁটু গেড়ে বসিয়ে দেবার পর তিনি জিজ্ঞেস করলেন, কি ব্যাপার? দিব্যি খাটে শুয়েছিলাম, হঠাৎ আমাকে মাঠের মধ্যে আনা হলো কেন? ক্যামেরা আসছে, শুটিং হবে। আসল কাজের সঙ্গে সঙ্গে ফিল্মের শুটিংও চালিয়ে যাচ্ছি আমরা। এখানে একটা সিন তুলব। রাজা রাম রায়ের সামনে আনা হয়েছে একজন বন্দীকে। তুমি সেই বন্দী। তোমাকে অবশ্য দেখানো হবে পেছন দিক থেকে, তোমার মুখ দেখা যাবে না। 400 বছর আগেকার এক বন্দির গায়ে নাইলনের দড়ি? তখনকার বন্দীদের হাত দুটো শেকল দিয়ে বাঁধা হতো। হিন্দি সিনেমা এসব চলে যায়, অত কেউ খুঁটিয়ে দেখে না। 400 বছর আগেকার রাজা সিগারেটও খাবে নাকি? আরে ক্যামেরাম্যান, লাইটসম্যানরা সব কোথায় গেল? সবাই মিলে মাটি খোঁড়া দেখতে গেলে কি করে হবে? ওরে, কে আছিস? কাকাবাবুকে নামিয়ে রেখে সেই 4 জন লোক চলে গেছে। কাছাকাছি আর কেউ নেই। নকল শর্মা চিঁচিয়ে আরও কয়েকবার ডাকল, কেউ সাড়া দিল না। তলোয়ারটা হঠাৎ পড়ে গেল তার কোল থেকে। সে সেটা তুলে সিংহাসনের একপাশে রাখল। কুয়ো তো খোঁড়া হচ্ছে, সেখানে যদি লোহার সিন্দুকের দরজা না পাওয়া যায় তাহলে তোমার কি হবে বলো তো? মোহন সিং বলছে কুকুর দিয়ে তোমাকে খাওয়াবে। কস্তুরী বলছে এরকম হাত পা বাঁধা অবস্থায় তোমাকে নদীতে ফেলে দেবে। আর আমি ভাবছি সিনেমার শুটিংয়ে তোমাকে কাজে লাগাবো।
প্রথমে আমি তোমার পায়ের জুতো দিয়ে তোমার নাক ঘষে দেব, তারপর লাথি মেরে মেরে তোমার দাঁতগুলো ভাঙবো, তারপর তোমার চোখ। বুঝেছি বুঝেছি, তুমি একটু একটু করে কষ্ট দিয়ে আমায় মারবে, তাই তো? এবার উল্টো দিকটা বলো, আমি যদি হিরেটা তোমাদের উদ্ধার করে দিই তাহলে কি হবে? হিরে যদি তুমি খুঁজে দিতে পারো, সত্যি দিতে পারো, তাহলে তোমাকে ছেড়ে দেব, বাঁধন খুলে দেব। ইউ উইল বি ফ্রি। মর্দ কা বাত হাতি কা দাঁত। কথা যখন দেওয়া হয়েছে, হিরে পাওয়া গেলেই তোমার ছুটি। কিন্তু হিরেটা পাওয়া গেলে নেবে কে? তুমি, না মোহন সিং, না কস্তুরী? মোহন সিং ও তো একটা সামান্য লোক, ওকে আমরা যা বলি ও তাই করে। অবশ্য ও একটু গোয়ার, কথায় কথায় মারামারি করতে যায়, কিন্তু হীরের উপর কোনো অধিকার নেই। আর কস্তুরী, সে কিছু টাকা খরচ করেছে বটে, সে টাকা ফিল্ম থেকেই উঠে যাবে। হিরেটা হবে আমার, বিজয়নগরের হিরেটা আমার চাই। এই যে নতুন কথা শুনছি, কস্তুরী এতক্ষণ বলছিল হীরাটা সেই নেবে, অন্য কোনো ভাগিদার নেই। এখন দেখছি আপনিও একজন ভাগিদার। ভাগিদার মানে? না না, অন্য কাউকে আমি ভাগ ডাক দেব না। আমার সব বন্দোবস্ত করা আছে, হিরেটা পেলেই আমি বম্বে চলে যাব। তাহলে তো খুব মুশকিল হলো। আমি হিরেটা কস্তুরীকে খুঁজে দেবো বলে কথা দিয়েছি, কস্তুরীর সঙ্গে আমার চুক্তি হয়েছে। ঠিক আছে ঠিক আছে, তুমি হিরেটা কস্তুরীর জন্যই খোঁজো, এমনকি সবার সামনে তুমি হিরেটা কস্তুরীর হাতে তুলে দিতে পারো, তারপর ওর কাছ থেকে সেটা বাগিয়ে নিতে আমার কোনো অসুবিধা হবে না। সেটা আমি বুঝবো। তোমার সঙ্গে আমার যা কথা হলো তা খবরদার বলবে না আর কাউকে। কস্তুরীকে যদি আগে থেকে কিছু বলার চেষ্টা করো, তাহলে আমি তোমার জিভ কেটে নেব। আমার জিভ কেটে নিলে অবশ্য একটু মুশকিল আছে। আমি যদি কথা বলতে না পারি, তাহলে হিরেটা তোমরা পাবে কি করে? রায়চৌধুরী, একটা কথা মনে রেখো, তুমি বাঁচবে কি মরবে আমার উপর নির্ভর করছে। কস্তুরী হাজার চেষ্টা করলেও তোমাকে বাঁচাতে পারবে না। সিংহাসনের পাশে হাত চাপড়ে সে তলোয়ারটা খুঁজল, সেটা সেখানে নেই। আবার নিচে পড়ে গেছে ভেবে সে মাথা ঝুঁকিয়ে দেখল, সেখানেও নেই। আরে, আমার তলোয়ারটা কোথায় গেল? এই যে তলোয়ার। সিংহাসনের পেছন থেকে সামনে ঘুরে এলো সন্তু, হাতে সেই খাপ খোলা তলোয়ার। তার ডগাটা সে নকল শর্মার গলায় ছুঁইয়ে বলল, এখন চুপ, কোনো শব্দ যেন মুখ দিয়ে না বেরোয়, বেরোলেই কিন্তু গলাটা ফুটো করে দেব। আতঙ্কে নকল শর্মার চোখ দুটো ঠেলে বেরিয়ে আসতে চাইল। সন্তুর বদলে সে যেন ভূত দেখেছে। অন্ধকার থেকে দৌড়ে বেরিয়ে এসে জোজো কাকাবাবুর দড়ির বাঁধন খুলে দেবার চেষ্টা করতে লাগলো। যাক, তোরা ভালো আছিস তাহলে। রিঙ্কু আর রঞ্জন কোথায়? এখনো দেখতে পাইনি, এই গিটগুলো খুলতে পারছি না, একটা ছুরি পেতে ভালো হতো। নাইলনের দড়ি ছুরি দিয়ে কাটাও খুব শক্ত, গিঁটগুলোই খোলার চেষ্টা কর। কোনো রকমে আমার হাতটা আগে খুলে দে। জোজো কুইক, কাকাবাবুর বাঁধনটা খুলে দে, তাড়াতাড়ি কর জোজো, লোকজন আসছে। জোজো তাড়াতাড়ি করতে গিয়ে আরও দেরি করে ফেলল। নখ দিয়ে চেপে ধরেও সে গিঁট খুলতে পারছে না। কোনো রকমে কাকাবাবুর হাতের বাঁধনটা খুলতে না খুলতেই হৈ হৈ করে সেখানে ছুটে এলো মোহন সিং সহ আরও 4-5 জন লোক। পাওয়া গেছে, পাওয়া গেছে, লোহার দরজা বেরিয়েছে। সন্তু আর জোজো পালাবার সুযোগ পেল না। কাকাবাবুকে ফেলে পালাবার কথা তাদের মাথাতেও এলো না। মোহন সিং এসেই খপ করে জোজোর চুলের মুঠি চেপে ধরল। কাকাবাবুকে ছেড়ে দাও, না হলে এর গলা কিন্তু এক্ষুনি আমি ফুটো করে দেব। মোহন সিং কয়েক মুহূর্ত দারুণ বিস্ময়ে চেয়ে রইল সন্তুর দিকে। সে যেন বিশ্বাসই করতে পারছে না
যে সন্তুরা এর মধ্যেই বেঁচে এখানে ফিরে এসেছে। তারপরই সে ঘোর কাটিয়ে ফস করে একটা রিভলভার বের করে বলল, তুই ওর গলা কাটবি? কাট, তার আগে এক গুলিতে আমি তোর মাথা উড়িয়ে দেব। সন্তু, তরোয়ালটা ফেলে দে। সন্তু অনিচ্ছা সত্ত্বেও তলোয়ারটা নামিয়ে রাখলো পায়ের কাছে। একজন লোক ছুটে এসে সন্তুকে চেপে ধরল। নকল শর্মা রাগের চোটে সপাটে এক চড় কষালো সন্তুর গালে। লোহার দরজা পাওয়া গেছে, তাহলে আর রায়চৌধুরীকে বাঁচিয়ে রেখে লাভ কি? ওকে খতম করে দিলেই তো হয়। আমিও তো তাই ভাবছি। মাটির নিচে সত্যি একটা লোহার দরজা আছে। এবার দরজা ভেঙে আমরা এই হিরেটা বার করতে পারবো। এই লোকটাকে আর দরকার নেই, এই বিচ্ছুগুলোকে ওর সঙ্গে। দাঁড়াও দাঁড়াও, একেই বলে কাল নেমির লঙ্কা ভাগ। মোহন সিং, তুমি একটা বেওয়াকুফ। আমাকে কি তোমার মতোই বুদ্ধ ভেবেছ? আমি জানতাম তোমরা কথার খেলাপ করবে। হিরেটার খোঁজ পেয়ে গেলেই আমাকে মেরে ফেলতে চাইবে। হিরে পাওয়া কি অতই সহজ? ওই লোহার দরজা খুলে দেখো, ওর মধ্যে কিচ্ছু নেই। দরজাটা ভাঙবার দরকার নেই, ধাক্কাধাক্কি করলেও খুলবে না। সামনের দিকে জোরসে টান দাও, তাহলেই খুলে যাবে। ওই সিন্দুকের মধ্যে হিরে মুক্ত কিছুই নেই। এর আগে অন্তত 15 জন লোক ওই সিন্দুক খুলে দেখেছে। গত 400 বছর ধরে কত লোক যে এই বিজয়নগরের বিখ্যাত হিরে খুঁজছে তা জানো? এই সিন্ধুকের মধ্যে তো কিছুই নেই। রায়চৌধুরী বাবু, তুমি শুধু শুধু আমাদের দিয়ে এতখানি মাটি খোঁড়ালে। তুমি আমাদের ধোঁকা দিয়েছো। বাহ, বেশ মজা তো। আমি ধোঁকা দিয়েছি? তোমরা যে লোহার দরজাটা দেখা মাত্রই আমাকে মেরে ফেলতে চাইলে, সেটা কি? আমি তোমাদের এই অমূল্য হিরে খুঁজে দেব আর তোমরা তারপর আমাকে মেরে ফেলবে? বাহ, কি চমৎকার। ও হিরে না পেলেও কি তোমাকে আমরা বাঁচিয়ে রাখবো ভাবছো? তাতে তোমাদের ভারী লাভ হবে। হ্যাঁ, শুধু শুধু মানুষ খুন করাই হবে, হিরে পাবে না। যে জন্য এত কাণ্ড করে এখানে এসেছো সব নষ্ট হবে। প্রফেসর শর্মার কথা বন্ধ হয়ে গেছে, তিনি কিছু বলতে পারবেন না। আমিও যদি মরে যাই তাহলে চিরকালের মতো হারিয়ে যাবে বিজয়নগরের হিরে। না না, তা হতে পারে না। হিরেটা আমাদের চাই। রায়চৌধুরী বাবু, আপনাকে কেউ মারবে না। আপনার সঙ্গে লোকেদেরও ছেড়ে দেওয়া হবে, আমি কথা দিচ্ছি। তোমার কথার যে কি দাম আছে তা তো দেখলাম, আর আমি তোমাদের কথায় বিশ্বাস করছি না। মোহন সিং জোজোকে এক ধাক্কায় মাটিতে ফেলে দিয়ে বলল, বেজু বেজু, এই ছোকরাটার একটা একটা করে কান কেটে দে, তারপর নাক কাটবি। এটা দেখেও রায়চৌধুরী হীরের কথা লুকিয়ে রাখতে পারে কিনা দেখতে চাই। বিরজু এগিয়ে এসে চুলের মুঠি ধরে জোজোকে আবার দাঁড় করালো। একটা ছুরি বের করে বলল, কাটবো। আবার একটা বোকামো করছো মোহন সিং। এরকম ভাবে জোর করলে আমি তো তোমাদের আরেকটা ধোকা দেব, আরেক জায়গায় মাটি খুঁড়তে বলবো। 2-3 ঘন্টা লেগে যাবে, তারপর দেখবে সেখানেও কিছু নেই। এই করে করে রাত ভোর হয়ে যাবে। আমার লোকেদের গায়ে একবার হাত ছোঁয়ালে আমি কিছুতেই সত্যি কথা বলবো না। বিরজু, ছেলেটাকে ছেড়ে দাও। এভাবে কিছু হবে না, সময় বেশি নেই। রায়চৌধুরী বাবু, আপনার কাছে আমি, মোহন সিং, কর্নেল সাহেব একসঙ্গে শপথ করছি, হিরেটা পেলেই আমরা আপনাকে ছেড়ে দেব, আর আপনার সঙ্গের লোকজনদেরও ছেড়ে দেব। তাহলে আপনি মানবেন তো? কর্নেলকে? কস্তুরী নকল শর্মার দিকে হাত দেখালো। তোমাদের ওই শপথে টপথে আমি মোটেও বিশ্বাস করি না। এবার আমার শর্ত বলছি, শোনো। আমার বাঁধন খুলে দাও, আমি নিজে হিরেটা খুঁজতে যাব। আমি নিজে না গেলে অন্য কেউ ঠিক মতন বার করতে পারবে না, অনেক কিছু শেখাতে হবে। এই বাঁধন খুলে দাও, খুলে দাও। বিরজু গিঁটগুলো খুলে দিল খানিকটা চেষ্টা করে। কাকাবাবু উঠে দাঁড়িয়ে ক্রাচ দুটো তুলে নিয়ে বললেন, সারা গায়ে ব্যথা হয়ে গেছে। এমন শক্ত করে কেউ বাঁধে? শুধু হাত দুটো বাঁধাই তো যথেষ্ট ছিল। আমি খোঁড়া মানুষ, আমি কি দৌড়ে পালাতে পারতাম?
যে কুয়োটা খোঁড়া হয়েছে সেটার কাছে চলো। আমি তোমাদের পুরোপুরি ধোঁকা দিইনি, মিছিমিছি মাটি খুঁড়তে বলিনি। পুরো দলটা চলে এলো বিঠল স্বামী মন্দিরের কাছে। নতুন খোঁড়া গর্তটার মুখের কাছে দাঁড়িয়ে কাকাবাবু বললেন, লোহার দরজাটা খুলতে পেরেছ? খোলা হয়েছিল, কিন্তু ভেতরে কিছুই নেই। সিন্ধুক একেবারে খালি। একেবারে খালি নয়, একেবারে পেছনের দেওয়ালের গায়ে দেখো একটা ত্রিশূল গাঁথা আছে। খুব সাবধানে শাবলের চাড় দিয়ে সেই ত্রিশূলটা খুলে নিয়ে এসো। বীরজু নিজে সেই কুয়োর মতো গর্তে নেমে গেল। একটু পরেই সে বলল, হ্যাঁ হ্যাঁ, একটা ত্রিশূল আছে। সে আবার ওপরে উঠে আসার পর দেখা গেল তার হাতে একটা সাধারণ লোহার ত্রিশূল, বেশ মোটা। অনেক কালের পুরনো হলেও তার গায়ে মরচে পড়েনি। কাকাবাবু সেই ত্রিশূলটা হাতে তুলে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখে বললেন, এই ত্রিশূল আমি আগে দেখেছি, ফার্গুসন সাহেব দেখেছেন, মানুচ্চি সাহেব দেখেছেন, আরো অনেকে দেখেছেন। আমরা কেউই বুঝতে পারিনি মাটির অত নিচে একটা লোহার সিন্ধুকে এরকম একটা সাধারণ ত্রিশূল রাখার মানে কি। আমরা ভেবেছি আগে বোধহয় ওখানে দামি কোনো মূর্তি ছিল, কেউ চুরি করে নিয়েছে। ভগবতী প্রসাদ শর্মা মাত্র কিছুদিন আগে একটা বহু পুরনো পুঁথি আবিষ্কার করেছেন। সেটা পড়ে তিনি জানতে পেরেছেন এই ত্রিশূলটা আসলে চাবি, অন্য একটা সিন্ধুকের চাবি। সেই জন্যই এটাকে এত যত্ন করে এমন গোপন জায়গায় রাখা হয়েছে। মোহন সিং সেই ত্রিশূলটা কাকাবাবুর হাত থেকে কেড়ে নেবার চেষ্টা করতেই কাকাবাবু বললেন, দাঁড়াও দাঁড়াও, অত সহজ নয়। যে সিন্ধুকের চাবি এই ত্রিশূলটা, সেটা কোথায় আছে তুমি জানো? 7 জন্মেও খুঁজে পাবে না। যদি খুঁজে পাও তাহলেও এই চাবি দিয়ে খুলতে পারবে না। কতবার ডান দিকে আর কতবার বাঁ দিকে ঘোরাতে হবে তা একটা শ্লোকের মধ্যে লেখা আছে। সেই শ্লোক না জানলে কোনো লাভ নেই। এই মোহন, রায়চৌধুরীর কাছে বাধা দিও না। আচ্ছা রায়চৌধুরী বাবু, একটা কথা বলুন তো, প্রফেসর শর্মাজি যখন এই চাবিটার কথা জানতে পারলেন, তখন তিনি নিজে কেন আগে এসে হিরেটা নিলেন না? উত্তরটা খুব সোজা। তিনি একা এসে খোঁড়াখুঁড়ি করতে পারতেন না, গভর্নমেন্টকে জানাতে হতো। আর গভর্নমেন্টের সাহায্য নিয়ে এই বিখ্যাত ঐতিহাসিক হিরেটা খুঁজে বার করলে সেটা গভর্নমেন্টকেই দিয়ে দিতে হতো। সেই জন্যই তিনি তোমাদের সাহায্য নিয়েছিলেন। ফিল্ম তোলার নাম করে এলে জায়গাটা ঘিরে রাখা যায়, রাত্রিরেও কাজ করা যায়, মাটি খুঁড়লেও কেউ সন্দেহ করে না। পেছন ফিরে কাকাবাবু আবার হাঁটতে লাগলেন কোনাকুনি আর একটা মন্দিরের দিকে। এটা একটা অতি সাধারণ শিব মন্দির। ছাদের অনেকটা ভেঙে পড়েছে, দরজার পাল্লাও নেই। ভেতরে মস্ত বড় একটা শিবলিঙ্গ, তার মাথার কাছটাও কিছুটা ভাঙা। রাজধানী বিজয়নগর যেদিন ধ্বংস হয় সেদিন আক্রমণকারীরা এখানকার অনেক মন্দিরও ভেঙে একেবারে গুঁড়িয়ে দেয়। শুধু বিঠল স্বামী মন্দিরটা তারা ভাঙেনি বিশেষ কারণে। মন্দিরের সব কটা থাম থেকে একটা অদ্ভুত গানের সুর বেরোচ্ছিল, তা শুনে ওরা ভয় পেয়ে যায়। এই ছোট্ট মন্দিরটাও তারা ভাঙতে চেষ্টা করেছিল। এই দেখো, এই শিবলিঙ্গটা এত শক্ত পাথরের তৈরি যে মাত্র একটুখানি ভাঙতে পেরেছে। ডিনামাইট দিয়ে না ওড়ালে এটা ভাঙা যাবে না। তারপর তিনি হাঁটু গেড়ে বসে পড়ে বললেন, দেখি তো, এর বেদির মাঝখানে একটা গর্ত থাকার কথা। সত্যি তো, সেই শিবলিঙ্গের তলায় বেদিতে ছোট করে খানিকটা কাটা। কাকাবাবু সেই কাটা অংশের মধ্যে ত্রিশূলটা ঢোকাতে যেতেই তার ভেতর থেকে ধরফড় করে একটা গিরগিটি বেরিয়ে এলো। সে বেচারা ভয় পেয়ে পালাতে গিয়ে লাফিয়ে উঠল কস্তুরীর গায়ে। ওটা একটা নিরীহ গিরগিটি, কামড়াবে না, কিন্তু এর মধ্যে সাপ খোপ আরো কত কি আছে কে জানে। চোখ বুঝে কিছু চিন্তা করে ত্রিশূলটা কয়েকবার ডান দিকে আর কয়েকবার বাঁ দিকে ঘোরালেন। অত বড় শিবলিঙ্গটা আস্তে আস্তে সরে যেতে লাগলো। সেখানে বেরিয়ে পড়ল একটা অন্ধকার গর্ত।
সবাই মুখ দিয়ে বিস্ময়ের শব্দ করে উঠল। তুমি কি ভাবছো এটা সিন্ধুক? তা মোটেই না। আসল সিন্ধুক আছে অনেক নিচে। এরকম আরো 3 বার চাবি ঘোরাতে হবে 3 জায়গায়। বিজয়নগরের রাজারা সাবধানী ছিলেন খুব। উঠে দাঁড়িয়ে ত্রিশূলটা নিয়ে তিনি সেই অন্ধকার গর্তের মধ্যে পা বাড়িয়ে বললেন, আমি এর ভেতরে নামবো। সন্তু, জোজো, তোরাও সঙ্গে আয়। না, ওরা যাবে না, ওরা বাইরে জামিন থাকবে। আপনি ফিরে এলে ওদের ছাড়বো। জামিন আবার কি? আমি খোঁড়া পায়ে একা সিঁড়ি দিয়ে নামতে পারবো না, ওদের সাহায্য লাগবে। তোমরা এই গর্তের বাইরে অপেক্ষা করো। আচ্ছা, তাহলে আমাদেরও একজন আপনাদের সঙ্গে সঙ্গে যাবে। চলো, আমি নিজেই যাচ্ছি। তুমি এত মোটা, তুমি যেতে পারবে না, এক জায়গায় আটকে যাবে। আমি যাচ্ছি, আমি ওদের পাহারা দেব। আমাকে একটা টর্চ দাও। শুধু টর্চ নয়, মোহন সিং বিরজুর হাতে তুলে দিল নিজের রিভলভারটাও। প্রথমে কাকাবাবু, তারপর সন্তু, জোজো আর বিরজু নেমে গেল সেই গর্ত দিয়ে। মোহন সিং, কস্তুরীরা উঁকি দিয়ে রইল গর্তের মুখে। অন্ধকার সিঁড়ি দিয়ে ওরা নামছে তো নামছেই। ক্ষীণভাবে দেখা যাচ্ছে টর্চের আলো। একসময় সেটাও মিলিয়ে গেল। বোধহয় সুড়ঙ্গটা বেঁকে গিয়েছে সেখানে। হঠাৎ নিচ থেকে একটা বিকট ভয়ের চিৎকার শোনা গেল। সেটা কার গলার আওয়াজ সেটা বোঝবার আগেই কিসের যেন ধাক্কায় ছিটকে গেল মোহন সিং আর কস্তুরীরা। শিবলিঙ্গটা আবার আগের জায়গায় ফিরে এসেছে। সুড়ঙ্গের মুখটা বন্ধ হয়ে গেছে। বন্ধ করে দিয়েছে, ও ইচ্ছা করে বন্ধ করে দিয়েছে। শুনছিলে বিজয়নগরের হিরে উপন্যাসের 3য় পর্ব। 4র্থ তথা অন্তিম পর্ব রিলিজ করছে আগামী পরশু, অর্থাৎ সামনের বৃহস্পতিবার। 4র্থ পর্বের লিঙ্ক তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে, পিন্ড কমেন্টে এবং আই বাটনে। রচনা সুনীল গঙ্গোপাধ্যায়। গল্প পাঠে ও জোজোর চরিত্রে ছিল রণদীপ। কাকাবাবুর চরিত্রে ছিলেন রাজা ভট্টাচার্য। রিঙ্কুর চরিত্রে ছিলেন আরজে দেবী সাহা। রঞ্জন ও বিরজু সিংয়ের ভূমিকায় ছিল কৌশিক। সন্তু ও জাগ্গুর চরিত্রে ছিলাম আমি অনুভব। মোহন সিংয়ের ভূমিকায় ছিল তমাল। নকল শর্মাজির চরিত্রে ছিল ইন্দ্রনীল। জানকীর চরিত্রে ছিল সৌমিলি। কস্তুরীর চরিত্রে ছিল রিয়া এবং অন্যান্য চরিত্রে ছিল রক্তিম, লিও, আসঞ্জন এবং অর্ণব। শব্দগ্রহণ ও বিশেষ সহযোগিতায় ছিল লিও। আবহ সৃষ্টি করেছে ম্যাক্স ওরফে ইন্দ্রজিৎ। গল্পটির নাট্যরূপ দিয়েছে নীল এবং আমি অনুভব। নির্দেশনায় ছিলাম আমি অনুভব এবং স্মিতা। পোস্টারটি ডিজাইন করেছে পিক্সেলের থেকে শুভমজিৎ। তাহলে বলো কেমন লাগছে বিজয়নগরের হিরে, জানো কমেন্ট করে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, সবার সঙ্গে প্লিজ শেয়ার করে দিও। আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করা থাকলে অতি অবশ্যই করে বেল নোটিফিকেশনটা অল করে দিও, যাতে সমস্ত গল্পের আপডেটস তোমরা ঠিকমতো পেয়ে যাও। তাহলে চলো, দেখা হচ্ছে এই উপন্যাসের 4র্থ তথা অন্তিম পর্বে। ততক্ষণ টিম থ্রিলারল্যান্ডের তরফ থেকে সবার জন্য রইল এক রাশ শুভেচ্ছা। সবাই ভালো থেকো, ভয় থেকো।